ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়। আমি জানি এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন। ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই। প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল। ভাইয়া, আমি তোমার ঠোঁটে কিস করব। কথাটা শুনে আমি রীতিমতো চেয়ারে বসে থেকে থতমত খেয়ে পড়ে যাই। কথাটা আমার এখনো হজম হয়নি। এই মুহূর্তে রাত্রি বই পড়তে পড়তে কথাটা বলল। আমি নিজেকে সামলে উঠে চেয়ারে বসে রাত্রির দিকে ঘুরে অবাক দৃষ্টিতে তাকাই। কি বললি তুই? তুমি শুনতে পাওনি? না, আবার বল। আমি বললাম আমি তোমার ঠোঁটে কিস করব। এসব বাজে কথা কোথা থেকে শিখেছিস বলতো? কেন, স্কুলে আমার বান্ধবীরা বলে ঠোঁটে কিস খেলে নাকি অন্যরকম অনুভূতি পাওয়া যায়, তাই তারা তাদের বয়ফ্রেন্ডকে কিস করেছে। আমার তো বয়ফ্রেন্ড নেই, তাই তোমার থেকে চাইলাম। কথাটা শুনে আমি মাথায় হাত দিই। কিছু খুঁজে না পেয়ে কথাটা ঘুরিয়ে অন্য কথাতে নিয়ে যেতে চেষ্টা করি। তোর না কাল পরীক্ষা, এসব বাদ দিয়ে পড়। আর একবার এসব বললে আমি ফুপু মনিকে সব বলে দিব। রাত্রি আর কোনো কথা না বলে চুপচাপ মন খারাপ করে পড়ায় মনোযোগ দেয়। আজ তার ইচ্ছা পূরণ হলো না, আমিও নিজের কাজে মন দেই। পরিচয়টা দিয়ে দেই, আমি সোহান, অনার্স প্রথম বর্ষে পড়ি। বাবা মায়ের একমাত্র আদরের ছেলে। আর যার সাথে কথা বলছিলাম সে রাত্রি, আমার ফুফাতো বোন। ক্লাস 10-এ পড়ে, কিন্তু বয়সে বড় হলেও বুদ্ধিতে একদম ছোটই আছে। যাকগে, গল্পে ফেরা যাক। রাতের খাবার খেয়ে দিয়ে শুয়ে ফোন টিপছিলাম, এমন সময় আবার রাত্রি ঘরে আসলো। আমি ফোন ছেড়ে উঠে বসলাম। রাত্রি এসে আমার পাশে বসে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থেকে আবার উঠে চলে গেল। আমি বোকার মতো চেয়ে থাকলাম শুধু। এটা কি হলো? নিজেই নিজেকে প্রশ্ন করলাম, কিন্তু কোনো উত্তর পেলাম না। আর মাথা না ঘামিয়ে চুপচাপ শুয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে খেয়ে দে রাত্রিকে তার স্কুলে নামিয়ে দিয়ে আমি কলেজে চলে গেলাম। রাত্রি ক্লাসে ঢুকতেই নীলা ওর দিকে আসে। কি রে, একা এলি? না ভাইয়া, দিয়ে গিয়েছে। জানিস, আজও আমার বয়ফ্রেন্ডকে কিস করেছি। কেমনে করলি? সবাই যেভাবে করে। আমি তো পারি না। একটা বয়ফ্রেন্ড জোগাড় কর, তাহলেই পারবি। ফুট, ওসব প্রেম আমি করতে পারবো না। তাহলে কি করবি? ভাইয়াকে কিস করব। সোহান ভাইয়াকে কিস করবি? উনি যা রাগী মানুষ, সাবধানে থাকিস। হ্যাঁ, প্রচুর ভয় করে আমার, কিন্তু আমি কিস করেই ছাড়বো, দেখিস। তোকে এসে বল। আচ্ছা, বলিস। অন্যদিকে ক্যাম্পাসে বসে রনির সাথে আড্ডা দিচ্ছি। এমন সময় রাহা এসে আমার পাশে বসে ন্যাকা কান্না জুড়ে দিল। আমি আর রনি অবাক হয়ে রাহাকে থামালাম। আমার 37 নম্বর বয়ফ্রেন্ড আমারে ছ্যাঁকা দিয়ে চলে গেছে। রাহার কথা শুনে বেচারা রনি তো জ্ঞান হারিয়ে বসে আছে। মাঝখানে আমি এখন কাকে সামলাবো? কোনো মতে রাহাকে শান্ত করিয়ে একটু পানি এনে রনির মুখে মারতেই রনি লাফিয়ে উঠে একটু আশেপাশে তাকিয়ে রাহার পা ধরে সালাম করে নেয়। কুত্তা, আমারে সালাম কেন করলি? আমারে মাফ করে দে মা, আমি তোরে 3 বার পারিনি। কেন? তুই যত নাম্বার বয়ফ্রেন্ড বানাইছস আমি অত নম্বর অঙ্কেও পাই নাই। তবে রে, দাঁড়া তুই। রনিরে তাড়া করলো রাহা। আমি চুপচাপ বসে হাসছি। এমন সময় রনি ঘুরে ফিরে আমার দিকে দৌড়ে আসে, পিছে রাহাও থাকে। রাহা দৌড়াতে দৌড়াতে আমার কাছে আসতেই হোঁচট খেয়ে আমার গায়ের উপর পড়ে যায়। রাহা আমার চোখের দিকে তাকিয়ে আছে, আমিও রাহার দিকে তাকিয়ে আছি। রাহাও অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। এমন সময় রনি সাইড থেকে একটু গলা ছেড়ে কাশি দিতেই দুজন ঠিক হয়ে উঠে বসি। রাহা তো রনিকে গালি দিতে দিতে চলে যায়। আমি ক্লাসের দিকে যেতে থাকি রনির সাথে। মামা ভালোই তো। কি? সেই খবরদার না, যা ভাবছিস মাথা থেকে ঝেড়ে ফেলবে কিন্তু। হুম। কলেজ শেষ করে বাসায় এসে টিভি দেখছিলাম। এমন সময় দেখি আম্মুর সাথে রাত্রি এলো। আমি বসে বসে
ইংলিশ গানগুলো দেখছিলাম। এমন সময় রাত্রি এসে আমার পাশে বসলো। আমি একটু নড়ে চড়ে বসলাম, কেননা ওর হাবভাব আমার ঠিক লাগছে না একদমই। আমি টিভি দেখে আর চোখে ওর দিকে তাকিয়ে দেখি ও আমার ঠোঁটের দিকে তাকিয়ে আছে। আমি আবার টিভিতে মনোযোগ দিলাম। হঠাৎ ইংরেজি গানে একটা কিসের সিন আসতেই রাত্রি আরো মনোযোগ দিয়ে দেখতে লাগলো। আমি তাড়াহুড়ো করে উঠে টিভি বন্ধ করে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে আছি, এমন সময় মনে হলো কেউ আমার পেটে বসে আমার ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নিয়েছে। আমার বুঝতে বাকি রইল না কে এটা। চোখ খুলতে আম্মু চলে এলো। ভাগ্যিস আম্মু আসার একটু আগে রাত্রি আমায় ছেড়ে দেয়, নয়তো অবস্থা খারাপ হয়ে যেত। কি রে, তোর ঘুম হয়নি? কেন, কি হয়েছে? এক জায়গায় যেতে হবে তো। আমি যাব না। আমি, রাত্রি আর তোর আব্বু সবাই যাচ্ছি। তুই বাসায় বসে কি করবি? যাবেটা তোর ফুপুমনির বাসায়, মানে রাত্রির আম্মুর ওখানে। আমি কথাটা শুনে একটু খুশি হলাম, কেননা আমি ভাবলাম হয়তো আম্মু রাত্রিকে রেখে আসতে যাচ্ছে। কেননা আজকে যা করছে, ভবিষ্যতে কি করবে ওপর আল্লাহই ভালো জানে। এর চেয়ে ভালো রেখে আসুক। তবে মন খারাপ হবে, কেননা পিচ্চিটা একদমই পিচ্ছি। আমার অনেক খোঁজ নাই, তাই খুশি হয়েও আবার মন খারাপ করে ফেললাম। কি রে, এই হাসছিস কেন? কি ভাবছিস বল তো? আমরা কেন যাচ্ছি আম্মু ওখানে? তোর ফুপা দেশের বাহির থেকে আজ আসছে, তাই জন্যই আর কি। রাত্রিও চলে যাবে? না, ও যাবে না। থ্যাংক ইউ আম্মু। আমি তো এটা শুনে খুশিতে লাফাইতে লাগলাম, কিন্তু বুঝতে পারিনি আম্মু কাছে আছে। যখন বুঝতে পারলাম চুপ হয়ে গেলাম। না লাফাইয়া চুপচাপ রেডি হয়ে নে। ঠিক আছে। আম্মু আর রাত্রি চলে গেল। আমি গিয়ে তৈরি হয়ে গেলাম, কিন্তু বুঝতে পারলাম না হঠাৎ কি এমন হলো যে রাত্রির প্রতি এত মায়া চলে এলো। এসব বাদ দিয়ে রাত্রির রুমের দিকে যেতেই রাত্রিকে দেখে চোখ বন্ধ করে ফেললাম, কেননা রাত্রি ব্লাউজ আর পেটিকোট পরে হাতে শাড়ি নিয়ে বসে আছে। এ কি ভাইয়া, চোখ বন্ধ করে আছো কেন? ওর কথা শুনে পুরাই শকড। পিচ্ছি বলে কি? এমনভাবে বলছে যেন এমনভাবে বসে আছে আর আমি দেখছি, তাতে ওর কিছু হয়নি। তুই কি পাগল? কেন? একটা ছেলে তোকে এইভাবে দেখলো আর তোর কিচ্ছু হলো না? মুখ অন্যদিকে ঘুরিয়ে বললাম। বাইরের ছেলে দেখেছে নাকি? তুমি তো আমার ভাইয়া, নইলে কি এমন ভাবে থাকতাম নাকি? তাই বলে এমনভাবে থাকবি? মাথায় বুদ্ধি কবে হবে তোর? এত কথা না বলে বলো, শাড়ি পরাতে পারো নাকি? হ্যাঁ পারি, কি হয়েছে? আমারে পরায় দাও। কি? ভাইয়া প্লিজ, আমি পারি না। আন্টিও কোথায় যেন গেছে, তাড়াতাড়ি দাও না। কি মুশকিল? একটু ভেবে তারপর চোখে গামছা বেঁধে রাত্রির নীল শাড়িটা পরাতে লাগলাম। যখন শাড়ি পরাতে রাত্রির কোমরে হাত লাগছিল, রাত্রি আমার ছোঁয়া পেয়ে কেঁপে কেঁপে উঠছিল। অনেক কষ্টে চোখে না দেখে শাড়ি পরিয়ে দিলাম। রাত্রি খুশি হয়ে আমার গালে একটা চুমু দিল। মিষ্টি ভাইয়া বলে আমি বের হয়ে গেলাম। সবাই বের হব, এমন সময় রাত্রি আসলো। আমি তাকিয়ে একদম হাঁ হয়ে আছি। একদম পিচ্চি পরীর মতো লাগছে। ডাগর ডাগর চোখে গাঢ় কাজল, ঠোঁটে হালকা লাল লিপস্টিক, কানে ঝুমকো, হাতে কাচের চুড়ি, নীল শাড়ি, সব মিলিয়ে সত্যি অপরূপ লাগছিল। নিজেকে ঠিক করে চললাম ফুপুমনির বাসায়। সেখান থেকে বেরিয়ে পরের দিন সেখান থেকেই কলেজে গেলাম, কেননা সবাই সেখানেই। ক্যাম্পাসে যেতেই দেখি রাহা বসে আছে একা। কি রে চাকাখোর, একা বসে কি করিস? বিড়ি আছে? তোর কি মনে হয় আমি বিড়ি তো তোর কি মনে হয় আমি ছ্যাঁকাখোর? শালি, কথা ধরিস কেন এত? তোর কি করুম? আচ্ছা বাদ দে, রনি কই? হেতে নাকি আজ আসতে পারবে না। কেন? আমি কি ওর লোকে ছিলাম নাকি? বললো শুধু আসতে পারবে না। দূর, এখন ক্লাস করতে ভালো লাগবে না? আমারও না। তাহলে একটা কাজ করি, কি কাজ? চল তুই আমি ঘুরতে যাই। কোথায়? চল তো আগে। আচ্ছা চল। দুজনে রিকশায় পাশাপাশি বসলাম। রাস্তা খারাপ হওয়ায় ঝাঁকিতে বারবার রাহা আমায় জড়িয়ে ধরছিল। আমার কেমন যেন লাগছিল ব্যাপারটা। তবে রাহা মুচকি হাসছিল, কিন্তু কেন সেটা মাথায় ঢুকছিল না।
সারাদিন ঘোরাঘুরির পর বিকেলে নদীর পাড়ে দুজন বসে আছি। ও আমার হাত ধরে আছে, আমি ছাড়াতে লাগলাম। ও আরো শক্ত করে ধরলো। একটু ধরে থাকতে দে প্লিজ। আমি আর ছাড়ালাম না কথা শুনে। জানিস, আজ অনেক ভালো লাগছে। কেন? ভেবেছিলাম প্রিয় মানুষের সঙ্গে এখানে আসবো, কিন্তু আশা পূরণ হলো না। তবে তোর সাথে এসেছি, ভালো লাগছে। হুম, আচ্ছা শোন, কাল দেখা হবে। আজ যাই, অনেক সময় হয়ে গিয়েছে, সেই সকালে বের হয়েছি। আচ্ছা ঠিক আছে, আমিও যাই। রাহা চলে গেল, আমিও ফুফুমনির বাসায় চলে এলাম। আম্মুর থেকে জানতে পারলাম আজও থাকা হবে, কাল যাবে। আমি একটু ছাদে গেলাম, কেননা এখানে ছাদ থেকে আশপাশটা খুব সুন্দর দেখা যায়। আমি ছাদে উঠে দেখতে পেলাম পিচ্চি আর ছোট ছোট ছেলেমেয়েরা কানামাছি খেলছে। রাত্রি চোখ বাঁধা, আমি দাঁড়িয়ে দেখতে লাগলাম। এমন সময় দেখলাম রাত্রি ধীরে ধীরে পেছোতে পেছোতে ছাদের কোণায় চলে গেল। আমি চিৎকার করে ডাক দিলাম রাত্রি বলে। অমনি রাত্রি 3 তলা থেকে পড়ে গেল। তাড়াতাড়ি নিচে নেমে হয়ে দাঁড়িয়ে গেলাম। আমার মুখের ভাষা যেন কেউ কেড়ে নিয়েছে। পিচ্চিটা শুয়ে আছে, মাথা থেকে রক্ত বের হচ্ছে। মাথাটা আগে পড়ায় ফেটে গিয়েছে। আমি একভাবে চেয়ে আছি, হাত পাও কাজ করছে না যে সামনের দিকে যাব। হাত পা যেন অবশ হয়ে আছে। অনেক কষ্টে ধীরে ধীরে পিচ্চিটার কাছে গিয়ে বসলাম। ইতিমধ্যে সবাই বের হয়ে চলে এসেছে। সবাই কান্নাকাটি শুরু করে দিয়েছে। অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে। আমি শুধু রাত্রির হাত ধরে মুখের দিকে তাকিয়ে বসে আছি, কেননা এখনো আমার স্বপ্নের মতো লাগছে সবকিছু। রাতে অপারেশন থিয়েটারের বাহিরে বসে আছি, মাথা নিচু করে। কখন ভালো খবর পাবো, রাত্রি যেন ঠিক হয়ে যায়, এই জন্য উপরওয়ালার কাছে প্রার্থনা করছি। সবাই অনেক টেনশনে। রা- রাত্রির আব্বুর অলরেডি জ্ঞান নেই। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে ডক্টর বের হলো। আমি কাছে এগিয়ে গেলাম। ডক্টর মন খারাপ করে শেষ কথাটা বলে দিলেন, যে কথায় সব শেষ হয়ে যায়। তার এক কথায় সব এভাবে শেষ হয়ে গেল, ভাবতে পারিনি। সব যেন স্বপ্নের মতো লাগছে, যেন এক্ষুনি আবার রাত্রি উঠে বল। ভাই আমি এসে গিয়েছি। পায়ের তলা থেকে যেন মাটি সরে গিয়েছে। অনেক কষ্টে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে ভেতরে গেলাম। দরজার কাছে গিয়ে রাত্রিকে দেখে ঠিক থাকতে উপর আলো যেন আমার সব শক্তি ফিরিয়ে দিলেন। রাত্রি বলে চিৎকার দিয়ে দৌড় দিতেই হোঁচট খেয়ে পড়ে গেলাম। আর কি হলো জানি না। এখন চোখ খুলে তাকাতেই অবাক, কেননা চোখ খুলে তাকিয়ে দেখি আমি খাট থেকে পড়ে গেছি। আর এদিকে রাত্রি বলে চিৎকার করায় রাত্রি দৌড়ে চলে এসেছে। কি হয়েছে ভাইয়া, চিৎকার করে ডাকলে কেন? কিছু না, তুই যা। আচ্ছা। রাত্রি এটা বলে চলে যেতে লেগে আবার ফিরে এলো। কিরে, ফিরে এলি কেন? তুমি নিচে শুয়ে আছো কেন? পড়ে যাওনি? কই না তো, এমনি ব্যায়াম করতে নামছি। ভাইয়া আমি জানি তুমি পড়ে গেছো। আর একটা কথা বললে ধরে মারবো কিন্তু। না না, যাচ্ছি। রাত্রি চলে গেল। তবে স্বপ্নটা বাজে ছিল খুব। আমি উঠে ফ্রেশ হয়ে খেয়ে কলেজে চলে গেলাম। কলেজে যেতে ঝামেলা হাজির। রনি কাকে যেন প্রপোজ করছে, রাজি হয়নি। আমার কাছে এসে কান্না শুরু। তোর ন্যাকা কান্না থামাবি? ভাই দে না, রিলেশনটা করি। না, করাই দিব না। তুই চুপ থাক রাহা, তুই ওরে চিনিস না। কেন, কি হয়েছে? পরে বলবো, আজ না। আচ্ছা, আর শোন, তুই এখন কোথায়? ফুপুমনির বাসায়। বাসায় যাবি কবে? মনে হয়তো। আজ কেন? কাল তোদের ওখানে যাব, কি কেন? আন্টির সাথে দেখা করতে। আচ্ছা ঠিক আছে, যাস। প্রথমে ভেবেছিলাম আমার জন্য যাবে, পরে আম্মুর কথা শুনে হ্যাঁ বলে দি। কি ভাবছিস বলতো? কই কিছু। আচ্ছা ঠিক আছে। কলেজ করে বাসায় চলে গেলাম। রাতে খেয়ে দিয়ে পড়তে বসলাম। পড়াগুলো যেন আজ মুখস্থ হতেই চাচ্ছে না, শুধু চিনিমিনি খেলছে। চুপচাপ তবুও বইয়ের দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ রাত্রি মুখটা ফুলিয়ে রুমে ঢুকে বসে পড়ল। আমি একবার তাকিয়ে আবার পড়ায় মনোযোগ দিলাম। শয়তান ভাইয়াটা কি একবারও দেখছে না আমি মুখ ফুলিয়ে আছি রাগ করে? রাত্রির অবস্থা দেখে আমার খুব হাসি পাচ্ছিল, কিন্তু মুখ চেপে রাখছিলাম, কিন্তু পারছিলাম না।
কেননা আমি তাকাচ্ছি না জন্য আরো বেশি করে মুখ ফোলাচ্ছে আর বারবার আমার সামনে আসছে। আমি না দেখার ভান করে চুপচাপ হাসি থামাতে লাগলাম, কিন্তু পারছিলাম না। এক সময় রাত্রি না পেরে মুখ ছেড়ে দিয়ে বসে হাঁপাতে লাগলো। তারপর আমায় অবাক করে আমায় ধাক্কা দিয়ে শুইয়ে দিয়ে আমার বুকের উপর চেপে বসে ইচ্ছে মতো মারতে শুরু করে আমায়। অনেক কষ্টে যাও, তোমার সাথে কথা নাই। বুঝলাম এবার রাগ ভাঙাতেই হবে। রাত্রির মুখটা ঘুরিয়ে আমার দিকে করলাম। ওর চোখের কোণে জল। জানি না কেন ওর চোখের কোণে পানি দেখে বুকের ভেতরটায় চিনচিন ব্যথা অনুভব করলাম। কি হয়েছে বলবি তো? আমি তোমার সাথে একটু পুকুর পাড়ে যেতে চাইলাম। পূর্ণিমার চাঁদ উঠেছে দেখতে। একা ভয় লাগে জন্যে তোমায় ডাকতে এসেছিলাম। আর তুমি? ও সরি পিচ্ছি, ঠিক আছে চলো যাই। পিচ্ছিটা অনেক খুশি হয়ে আমার গালে একটা চুমু দিল। তারপর বাহিরের দিকে যেতে লাগলো। আমি গাল মুছতে মুছতে বাহিরে যেতে লাগলাম। বাহিরে যেতেই অবাক, আসলে খুব সুন্দর পূর্ণিমার চাঁদ উঠেছে। এই চাঁদের আলোতে পিচ্চিকে আরো পিচ্চি পরীর মতো লাগছিল। আমি এক পলক চেয়ে সামনের দিকে গেলাম। পুকুর পাড়ে বসলাম দুজনে। রাত্রি আকাশের দিকে তাকিয়ে চাঁদ দেখছে, খুব খুশি। হালকা শীত পড়ছে। রাত্রি উপভোগ করছে সবকিছু। আজ প্রথম বের হলো তাই। এদিকে আমি মশার জন্য বাঁচি না। সারা মশা আমার কানের কাছে এসে গান শুরু করে দিয়েছে আর আমার রক্তই খাচ্ছে। এর মধ্যে পুকুরে শাপলা ফুল দেখে বায়না ধরলো তার নাকি খোপায় দিতে হবে শাপলা ফুলটা। আমি কয়েকবার ভেবে ফুল তুলে পেছনে ফিরে তাকাতেই দেখি রাত্রি নেই। কিসের ফুল তোলা? উঠে খুঁজতে লাগলাম। না পেয়ে রুমে এসে দেখি সেখানেও নেই। ভয় আরো বেড়ে গেল। গেলটা কোথায় চোখের পলকে? পাগলের মতো হয়ে খুঁজতে শুরু করলাম আর বারবার রাত্রি রাত্রি বলে ডাকতে লাগলাম। এক সময় দেখি এক জায়গায় পড়ে আছে সোজা হয়ে। আমি মোবাইলের আলো জ্বালাতে পায়ের দিকে আলো লাগতেই ভয় পেয়ে গেলাম, কেননা রাত্রির পায়ে সাপ কামড়ানোর দাগ। আমি মোবাইলের আলো জ্বালাতে পায়ের দিকে আলো লাগতেই ভয় পেয়ে গেলাম, কেননা রাত্রির পায়ে সাপ কামড়ানোর দাগ। আমি কান্না শুরু করে দিয়েছি। রাত্রির পাশে বসে কি করব সেই দিশা খুঁজে পাচ্ছি না। ভাউ ভাই। হঠাৎ রাত্রি উঠে এভাবে চিল্লিয়ে ওঠে। আমি তো ভয়ে ভূত ভূত করে চিৎকার করে যাচ্ছি। এদিকে আমার এভাবে করতে দেখে রাত্রি তো হি 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 করে হাসছে। আমার বুঝতে বাকি রইল না যে এটা রাত্রির শয়তানি। আমি আর ওখানে এক মুহূর্ত থাকলাম না। রাগ করে রুমে চলে এলাম। আমার পিছু পিছু রাত্রিও এলো। আমি রুমে এসে একটা গ্লাসে রাখা পানি খেয়ে গ্লাসটা নিয়ে জানালার কাছে দাঁড়ালাম। আমার পেছনে এসে রাত্রি। এই আমি বুঝতে পারিনি তুমি এত রেগে যাবে। তোর বুঝতে পারার কিছু কই? কথাটা বলে হাতের চাপ দিয়ে রাগের চোটে গ্লাসটা ভেঙে ফেললাম। হাত দিয়ে রীতিমতো রক্ত বেয়ে পড়ছে। রাত্রি দেখে তো দৌড়ে আমার হাত ধরার চেষ্টা করে, কিন্তু আমি ওকে দূরে সরিয়ে দেই। রাত্রির চোখে পানি চলে এসেছে, কিন্তু আমি সেটার পরোয়া না করে বাহিরে চলে যাই। ডক্টরের দোকান থেকে ব্যান্ডেজ করে বাসায় আসি। কি রে বাবা, কি হয়ে? না আম্মু, কিছু না। ও, আর তোর হাতে কি হয়েছে বাবা? ব্যান্ডেজ কেন? তেমন কিছু না, একটু। বল না আমায়, কিভাবে কাটলো? এত চিন্তা কেন করছো? অল্প কেটেছে বলছি। একদম আমায় মিথ্যা বলার চেষ্টাও করবি না, বলে দিলাম কিন্তু। আম্মু আমি সত্যি বলছি, অল্পই কেটেছে, ভাঙা কাছে হাত লেগে। খেয়েছিস? হ্যাঁ, কিন্তু খিদে লেগেছে। আচ্ছা, তুই যা, আমি খাবার নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। আমি রুমে চলে গেলাম। মামি কার জন্য এগুলো? সোহানের জন্য নাকি ওর খিদে লেগেছে। ও আচ্ছা, দাও আমি নিয়ে যাচ্ছি। তুই পারবি না, উফ মামি দাও না। ওর হাতটা কাটা, খাইয়ে দিতে হবে ওকে। সেটা আমিই করে দিব। পারবি? ভাইয়া প্লিজ খেয়ে নাও। তুই কি যাবি আমার সামনে থেকে? আমার ধমকানো শুনে রাত্রি আঁতকে উঠে অন্য জায়গায় গিয়ে বসে কাঁদতে লাগলো। ওর কান্না দেখে আমারই কষ্ট হচ্ছিল। সব রাগ ভেঙে ওকে মানালাম। রাতে খেয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে রাত্রিকে স্কুলে নামিয়ে আমি কলেজে চলে গেলাম। কলেজে যেতেই দেখি রনি বাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। কি রে, বাস নিয়ে দাঁড়িয়ে কেন? তোকে দেবো এখন। শালা হারামি, তোর কি কথা ছিল? কাল রাতে পার্টি ছিল, তুই যাসনি? একটু মাথা খাটিয়ে ভেবে দেখলাম
আসলেও তাই, বুদ্ধি বের করলাম, কিছু একটা না করলে মার খেতে হবে। আরে দেখ, হাত কেটে গেছে, এই জন্য যেতে পারিনি। কি কস কেমনে? কাজ করতে লেগে। সাবধানে করতে পারিস না? না। আচ্ছা, চল। ক্যাম্পাসে গাছের নিচে যেতেই দেখি রাহা এলো। রাহা এসে আমার হাতের দিকে তাকিয়ে অস্থির হয়ে আমার হাত ধরে বসে পড়ল। কি হয়েছে? কেমনে হয়েছে? কখন হয়েছে? একসাথে অনেকগুলো প্রশ্ন ছুড়ে দিল। আমি অবাক হয়ে আছি, এমনকি রনিও অবাক। রাহার চোখের দিকে তাকিয়ে দেখলাম চোখের কোণে পানি। এই বুঝি কেঁদে দিবে। কোনো মতে এটা বলে বেঁচে গেলাম। আসলটা বললে আরো কত রকমের প্রশ্ন না জানি করতো। সেদিনের মতো কলেজ করে বাসায় চলে এলাম। রাতে ছাদে বসে চাঁদ দেখছি, দোলনায় বসে। এমন সময় পিচিটা এসে দোলনায় আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। এটা কি হলো? ভাইয়া প্লিজ, আমার ঘুম পাচ্ছে না, ঘুম পাড়িয়ে দাও একটু। আম্মু কই? মামি ঘুমায়। কি আর করার, চুপচাপ রাত্রির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। পিচিটা কখন ঘুমিয়ে গিয়েছে বুঝতে পারিনি। যখন বুঝতে পারলাম তখন তাকিয়ে আমার চোখের সামনে মনে হলো একটা ঘুমন্ত পরী শুয়ে আছে। কেননা ঘুমন্ত অবস্থায় পিচিটার মুখে চাঁদের আলো এসে পড়েছে। এতে অপরূপ লাগছে। এই অবস্থা দেখে আমি ঘোরের মধ্যে চলে গেলাম। নিজের অজান্তে ওর মুখের কাছে আমার মুখ নিয়ে গেলাম, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলিয়ে মুখ উঠিয়ে নিলাম। ছি, এ আমি কি করছিলাম? এভাবে একটা মেয়েকে সুযোগ নিচ্ছিলাম? এটা বলেই এটা বলে নিজেই নিজেকে দোষী করতে লাগলাম। এমন সময় আমাকে অবাক করে রাত্রি নিজেই আমার মাথা টেনে তার ঠোঁটের সাথে মিশিয়ে দিল। আমার চোখ ছানা বড়া হয়ে গেল। আমি দ্রুত মুখ উঠিয়ে নিলাম। ভাইয়া আমি তোমায় কিস করবোই, আমার বান্ধবীরা করেছে, আমিও করব। বুঝতে বাকি রইল না স্বপ্ন দেখছে। উঠে কোলে নিয়ে গিয়ে ওর রুমে শুইয়ে দিয়ে নিজের রুমে এসে ঘুমিয়ে পড়লাম। এতটাই ঘুম হলো আজ যে সকালে উঠতে অনেক দেরি হয়ে গেল। উঠে দেখি একটা মেয়ে আমার সামনে বসে আছে। ভাবলাম হয়তো রাত্রি বসে আছে, তাই ভালো মতো চোখ ডলে দেখি রাহা বসে আছে। এ কি, তুই এখানে? কখন এসেছিস? কলেজ নেই? ছিল তো, তবে তোমার বাসায় আসতে চেয়েছিলাম, এলাম। চিনলা কিভাবে? চিনেছি একভাবে। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে নেই। ওকে। আমি ফ্রেশ হতে গেলাম। অন্যদিকে রাহা দাঁড়িয়ে ভাবছে, এটাই সুযোগ, সোহানকে একটু কাছে টেনে নিতে হবে। আজকে একা পেয়েছি, কিছু তো করতে হবেই। পেয়েছি। কি পেয়েছো? ওয়াশরুমে থেকে বের হতে হতে কথাটা বলতেই রাহা আমতা আমতা করে ঘুরিয়ে নিল। এমন সময় হঠাৎ চিৎকার দিয়ে রাহা আমায় জড়িয়ে ধরল। আমি তাল সামলাতে না পেরে পাশেই বিছানায় পড়ে গেলাম। কি হয়েছে? আহা, আরশোলা! রাহা ভয় পেয়ে আমায় জড়িয়ে ধরেছে বুঝতে পেরেছি। এমন সময় দরজায় চোখ পড়তে দেখি রাত্রি দাঁড়িয়ে। আমি এক ঝটকায় রাহাকে সরিয়ে ফেলে রাত্রিকে ডাকতে যাব, অমনি রাত্রি চলে গেল। আমি পিছু পিছু গেলাম, কিন্তু ও দরজা লাগিয়ে দিল। ভয় আরো বেড়ে গেল। না জানি জেদে কি করে। হঠাৎ একটা শব্দ এলো। আমার ভয় আরো বেড়ে গেল। না জানি নিজের ক্ষতি না করে দেয় পিচ্চিটা। আমি অনেক দরজা ধাক্কাতে লাগলাম। একসময় রাত্রি দরজা খুলে বের হলো। রাত্রিকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললাম, কেননা যা ভেবেছিলাম কিছু হয়নি। ও একদম ঠিক আছে। দরজা আটকে ছিলি কেন? ড্রেস চেঞ্জ করলাম। এছাড়া কিছু না তো? না, শব্দ কিসের হলো? এমনি একটা জিনিস পড়ে গিয়েছিল। ও আচ্ছা। আচ্ছা ভাইয়া, ওই আপুটা কে? আমার বান্ধবী কলেজের। ও বুঝেছি, সেই জন্য জড়িয়ে ধরেছিল তোমায়। আমার বান্ধবীরাও আমায় জড়িয়ে ধরে কিস করে গালে। তোমার গালে কিস করেনি? পিচ্ছি, চুপ, বেশি কথা বলছিস। পিচ্ছিটা আসলেই পিচ্ছি, এসবের কিছু বুঝছে না। তবে আজ যা হয়েছে সত্যি খারাপ হয়েছে। আমি আর দাঁড়িয়ে না থেকে রাহাকে এগিয়ে দিয়ে বাসায় এলাম। রাতের বেলা রাত্রি খাটের উপর বসে খাতায় ছবি আঁকছে আর ভাবছে। আচ্ছা, ভাইয়াকে ওই আপু জড়িয়ে ধরলো, কিন্তু ভাইয়া ধরলো না কেন? আমাদের ক্লাসে কোনো মেয়ে কোনো ছেলেকে জড়িয়ে ধরলে ছেলেটাও ধরে, কিন্তু ভাইয়া তো ধরলো না। না, ভাইয়া ভুল করেছে, এটা ভাইয়ার করা উচিত হয়নি। ভাইয়ার জড়িয়ে ধরা উচিত ছিল। মামিকে জানিয়ে দিই। মামি, বল। কি বলবি মা? তোমার ছেলে ঠিক করে নাই। কেন? তোমার ছেলে কাজটা ঠিক করেনি। কি করেছে?
একটা মেয়ে আসছিল না? হ্যাঁ, তাতে কি হয়েছে? ওই মেয়ে তোমার ছেলেকে জড়িয়ে ধরেছে, অথচ তোমার ছেলে তাকে জড়িয়ে না ধরে চুপ করেছিল। কি? এই কথা? তুই দাঁড়া, আমি আসছি। আচ্ছা। রাত্রি বসে টিভি দেখতে লাগে, এদিকে আমি বসে মোবাইল টিপছিলাম। এমন সময় আম্মু এসে কান ধরে টেনে তুললো। আউ আম্মু, লাগছে তো? খুব বেড়ে গেছিস, তাই না? কোথায় বেড়েছি? আউ, লাগছে তো? কাল কাজ আছে। কি কাজ বলবে তো? না, ঘুমা এখন। কি করার? আম্মু বলল না, চুপচাপ ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে রুমে বসে আছি, এমন সময় আম্মু রাত্রিকে তৈরি করে আমার সামনে আনলো। কি হয়েছে? ওকে বাসায় দিয়ে আয়। কেন? কাজ আছে, যা। নইলে কিন্তু খবর আছে। যাচ্ছি যাচ্ছি। চুপচাপ আম্মুর কথা মতো গিয়ে রাত্রিকে দিয়ে এলাম। আসার সময় কেমন যেন বুকে ব্যথা অনুভব করলাম। মনে হচ্ছিল কাছের কাউকে ছেড়ে আসছি। তবুও বাসায় চলে এলাম। সেদিন সারাদিন ঘুমের মধ্যেই কেটে গেল। তার মাঝে পিচিটাকে বড্ড মিস করেছিলাম। কষ্ট হচ্ছিল, তবুও নিজেকে সামলে নিলাম। পরের দিন সকালে ফ্রেশ হয়ে বসে আছি। কলেজে যেতে মন চাইছে না, তাই ফোনটাও অফ রাখলাম, যেন ফোন দিতে না পারে। রুমের মধ্যেই হাঁটছি। হাঁটতে হাঁটতে পিচ্চিটার রুমে চলে গেলাম। পিচ্চিটার রুমে আমার ছবিতে ভরা, তার ছবিও ছিল। খাটের উপর কিছু ছবি দেখলাম, সেগুলো হাতে নিয়ে অবাক, কেননা সেগুলো আমার ছবি এঁকেছে। খুব সুন্দর হয়েছে। এমন সময় হঠাৎ কলিং বেল বেজে ওঠে। ভাবলাম হয়তো রাত্রি এসেছে। খুশি হয়ে দৌড়ে গেলাম দেখতে। এই বুঝি আমায় ভাইয়া, এসে গেছি। আমি এই আশায় গেলাম, কিন্তু হতাশ হলাম, কেননা পাশের বাসার আন্টি কিছু বলে গেল। রুমে চলে এলাম। বোরিং লাগছিল খুব। আজও সারাদিন এইভাবেই কেটে গেল। রাতে ছাদে বসে আছি। শীতল বাতাস বয়ে চলে যাচ্ছে। আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে। তার মাঝে আমি একা বসে আছি। পাশে থাকা ফোনটি হঠাৎ বেজে ওঠে। আমি চুপচাপ ফোনটা হাতে নেই। চুপচাপ ফোনটা রিসিভ করলাম। কে বলছেন? কেমন আছো সুহান? ভালো। আপনি কে? চিনবে পড়ে। আপনি বলুন, নয়তো ফোন কেটে দিব। প্লিজ হাত জোড় করছি, কথাটা শুনেন প্লিজ, খুব জরুরি। বলেন। আগে কথা দাও, শুনবে? হ্যাঁ শুনবো, বলেন তাড়াতাড়ি, আমার হাতে সময় নেই। সুহান, আমি তোমার সেই ফারহা। কথাটা শুনে অবাক হয়ে আমি বসা থেকে দাঁড়িয়ে পড়ি। কি হলো, চুপ করে আছো কেন? আমি আর এক মুহূর্ত দেরি করলাম না, ফোন কেটে দিলাম। ফোন কেটে দেওয়ার সাথে সাথে আরো ফোন আসতে লাগলো। আমি রাগ করে ব্ল্যাক লিস্টে ফেলে দিলাম। অতীতটা আজ মনে পড়তে লাগলো। ফোনে কিছু একটা করছিলাম, এমন সময় টুং করে একটা মেসেজ চলে এলো। মেসেজটা ওপেন করতে দেখি একটা মেয়ের মেসেজ। যেহেতু ফোনে তেমন মেয়েদের সাথে কথা বলি না, তাই রেখে দিলাম। একটু পর আরও মেসেজ এলো, যে রিপ্লাই দেই নাই জন্য ভাব বেশি। আমার ভাব বেশি না। তাহলে রিপ্লাই দিচ্ছেন না কেন? আমি মেয়েদের সাথে তেমন কথা বলি না। হয় হয়, লেখক মানুষ তো, ভাব তো বাড়বেই। লেখক হলেই যে ভাব বাড়ে, এটা কে বলছে আপনাকে? পাগল নাকি? আমি জানি। জানে তো। মুড়ি খান। বাই। এই যে শুনবেন তো, হুম, যা বলা তাড়াতাড়ি বলবেন। আপনার সাথে পরিচিত হতে পারি? আমার প্রোফাইলে দেওয়া আছে, দেখে নিবেন। আমি যাই, টাটা। দেখুন, দেখার হলে আগেই দেখতাম। আমি আপনার থেকে শুনবো। বলেন না, লেখকদের উচিত না পাঠকদের সাথে এমন ব্যবহার করা। আচ্ছা, যা যা জিজ্ঞেস করার করুন, আমি উত্তর দিয়ে চলে যাচ্ছি। আপনার নাম? সোহান। অনেক সুন্দর নাম। আমার নাম জিজ্ঞেস করলেন না? আপনার সাথে কি প্রেম করব নাকি যে আপনার বায়ো জানতে যাব? করলেও করতে পারেন প্রেম, সমস্যা নেই। পিওর সিঙ্গেল। আপনার সিঙ্গেল, আপনি ধুয়ে পানি খান। আর কিছু জানার আছে? আপনি এত সুন্দর গল্প লেখেন কেমনে? কেন, আমার মন থেকে। আপনার মনটা এত সুন্দর, না জানি আপনি দেখতে কত সুন্দর হবেন। হায় আল্লাহ, এতদিন দেখতাম ছেলেরা পাম মারে, আজ মেয়েরা মারছে। বাহ। হুম, আমি মোটেও পাম মারছি না, তাইলে কি মারছেন? লাইন মারছি। লাভ নেই। কেন? এমনি। আচ্ছা, আপনার পিক দেখতে পারি প্লিজ? যাক, অবশেষে একটু হলেও পাল্টে দিলাম। কি? এতদিন মেয়েদের থেকে নাকি ছেলেরা পিক চাইতো, আজ উল্টা করছি। হুম, আপনার থেকেই পিক চাচ্ছি প্রথম। ফেবুতে আছে, দেখে নিন।
ওটাতে মুখ দেখা যাচ্ছে না। তাহলে মুড়ি খান, যান, টাটা। আর কথা বলার সময় দেইনি, অমনি অফলাইন হয়ে গিয়েছিলাম। এর পরের দিন ঢুকতে আবারও মেসেজ, তবে বেশি উত্তর দিতাম না। এভাবে কয়েকদিন যেতে যেতে মেয়েটার সাথে কথা বলে ভালো লেগে যায়। তবে আমরা কেউ কাউকে দেখিনি, আমিও না সেও না। একদিন হুট করে ফারা প্রপোজ করে বসে। আমারও ওকে ভালো লেগেছিল বিধায় অ্যাকসেপ্ট করি। ভালোই চলছিল, দুজন দুজনকে অনেক ভালোবাসতাম। কেউ কাউকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতাম না। একদিন হঠাৎ ও আমায় ব্লক মারে। চেষ্টা করে ওর সাথে কথা বলতে পারিনি, নাম্বারও ছিল না যে ফোন দিব। সেদিন অনেক কান্না করেছিলাম, তাই রাগ করে নিজেকে বলেছিলাম আর কোনোদিন কাউকে ভালোবাসবো না। এই ছিল অতীত, এখন বর্তমানে ফেরা যাক। নাম্বার ব্লক করেছি জন্য দেখলাম মেসেজ দিয়েছে। যদিও অনেক ভালোবাসতাম, তাই মেসেজটা না দেখে পারলাম না। জানি তুমি অনেক রাগ করেছো, তবে বিশ্বাস করো আমি তোমায় এখনো ভালোবাসি। আমি নিজ ইচ্ছায় তোমার সাথে কথা বলা বাদ দিইনি। আমার বাসা থেকে ফোন করে নিয়েছিল, সেও কোনো ফোন নিয়ে তোমার সাথে যোগাযোগ করতে পারিনি। এখনো তোমায় আমি অনেক ভালোবাসি, বিশ্বাস করো। এখন তুমি যা করার করো, আমি আমি কিন্তু শুধু তোমায় ভালোবাসি। মেসেজগুলো পড়ে খুব কষ্ট হচ্ছিল, আর না পেরে ব্লক খুলে ওকে ফোন দিলাম। কিছুক্ষণ নীরব থাকার পর দুজন দুজনকে সরি বলে কথা বলা শুরু করলাম। কথা বলতে বলতে কখন যে গভীর রাত হয়ে গেল বুঝতেও পারলাম না। খুব ভালো লাগছিল, এখন আমার ভালোবাসা আবার ফিরে এসেছে। খুশিতে গিয়ে ঘুম দিলাম। এক ঘুমে দেখি সকাল হয়ে গিয়েছে। বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে খেতে গেলাম। গিয়ে দেখি আম্মু আর গিয়ে দেখি আম্মু আরো কিছু লোক কথা বলছে। বুঝতে পারলাম না কি হচ্ছে। উঠেছিস? হ্যাঁ, কিন্তু কিসের কথা বলছো? তোর বিয়ে। হ্যাঁ, কিন্তু কিসের কথা বলছো? তোর বিয়ে। বিয়ের কথা শুনে আমি আকাশ থেকে পড়লাম। কি বলো আম্মু? হ্যাঁ, ঠিকই শুনেছিস। আম্মু, আমি বিয়ে করতে পারবো না। তুই করবি, অবশ্যই করবি। আম্মু, যা এখন, আজ রাতে তোর বিয়ে। এইভাবে সব ডিসিশন তুমি নিতে পারো না। কেন? আমারও অধিকার আছে। তুই বকবক বাদ দিয়ে যাবি নাকি ঝাঁটার বাড়ি খাবি, কোনটা বলতো? না যাচ্ছি আমি কিছু না যাচ্ছি আমি কিছু বলতে হবে না। হুম। চুপচাপ ঘরে গিয়ে ফোনটা অফ করলাম। জানি ফারা ফোন দিবে, কিন্তু আমি ওকে কি বলবো? ও এমনি পাগলি, না জানি কি করে বসে। আমারও ইচ্ছা হচ্ছিল খুব করে কান্না করি। হ্যাঁ, উপরওয়ালা, আমায় তুমি এ কেমন পরীক্ষায়, হে উপর আল্লাহ, আমায় তুমি এ কেমন পরীক্ষায় ফেলছো? যাকে এতদিন পর ফিরে পেলাম তাকেই পাবো না? বুকে চিনচিন ব্যথা অনুভব করছিল, অনেক কষ্ট হচ্ছিল। এই জন্য চুপচাপ ঘুমিয়ে নিলাম, কেননা ঘুমালে হয়তো কষ্টটা কম লাগবে। অনেক কষ্টে ঘুমহীন চোখে ঘুমানোর চেষ্টা করলাম। একটু আগে ঘুম থেকে উঠেছি, এখন আবার ঘুম হবেই না, তাই 2টা ঘুমের ওষুধ খেয়ে নিলাম। একটু সময়ের মধ্যে ঘুমের দেশে পাড়ি জমালাম। বিকেলে আম্মু ডাকছে, সেদিকে খেয়াল নেই, আমার পুরো চোখ জুড়ে ঘুম। বাধ্য হয়ে আম্মু আমায় টেনে তুলল। আমার মাথার মধ্যে ঘুরছে, চোখে ঝাপসা দেখছি, ঘুমের কারণে চোখ বুজে আসছে। তোর কি হয়েছে? কিছু না। এমন করছিস কেন? আমি বিয়ে করব না। বিয়ে তোকে করতেই হবে। আম্মু, আমি একজনকে ভালোবাসি। চুপ! ওসব বললে আমার মরা মুখ দেখবি। মরার খবর শুনে চুপ হয়ে গেলাম। মেয়েটা ভালো, একদম মনের মতো। এটা বলে আম্মু চলে গেল। আমি বিছানায় বসে পড়লাম। আসলে কিছু কিছু পরিবারের কারণে ভালোবাসা সব শেষ হয়ে যায় এক নিমিষে। পরিবার ভালো চায় সব সময়, কিন্তু পরিবার এটা বুঝতে চায় না কি পেলে তার ছেলে মেয়ে ভালো থাকবে। বর্ষে যে বিয়ে করতে যাচ্ছি, চোখে এখনো ঝাপসা দেখছি। ঘুমের ওষুধের কাজ এখনো হচ্ছে, তাই সব নেশা নেশা লাগছে।
বিয়েবাড়িতে পৌঁছে গেলাম। বসে আছি। ঘুমের ওষুধের কারণে ঠিকভাবে বসতে পারছিলাম না। এই জন্যে টক খাইয়ে দিল। আর সব শেষ। আমি ঠিক হয়ে গেলাম। অবশেষে বিয়েটা শেষ হলো। এখনো জানি না কার সাথে আমার বিয়ে হয়েছে। বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছে। ভেতরে ঢুকে পড়লাম। দেখলাম মেয়েটা বসে আছে ঘোমটা দিয়ে। আমি এখনো জানি না মেয়েটা কে। চুপচাপ গিয়ে কাছে বসলাম দেখার জন্য যে মেয়েটা কে। তাই ঘোমটা তুলতেই অবাক, কেননা রাত্রি এখানে। বুঝতে বাকি রইল না আম্মু আমার সাথে ষড়যন্ত্র করেছে। সব থেকে বেশি অবাক হলাম কেননা পিচ্চিটা বসে ঘুমিয়ে পড়েছে। আমি হাসবো নাকি কান্না করব আপনারাই বলেন। তবুও রাগ না করে পিচ্চিটাকে শুইয়ে দিয়ে আমি বেলকনিতে গিয়ে দাঁড়ালাম। ফোনটা সারাদিন বন্ধ, তাই ফোনটা খুলতেই শুরু হয়ে গেল ঝড়। এত পরিমাণ ফোন মেসেজ যে বলার মতো না। মানুষ এত কল দিতে পারে আগে জানা ছিল না। ফোনটা অন করার সাথে সাথে ফোন চলে এলো। হ্যালো। ওই কুত্তা, সারাদিন কই থাকিস তুই? বাসাই। তোর ফোন বন্ধ কেন? ফোনে ফোন অফ হয়ে গিয়েছিল আর আমি আব্বুর অফিসে গিয়েছিলাম। না চাইতেও মিথ্যাটা বলতে হলো। ইচ্ছা হচ্ছিল ওকে মিথ্যা বলবো না, কিন্তু না বলে পারলাম না। জানি না এর পরিণাম। বলবা তো একবার। জানো কত কান্না করছি। মাফ করে দাও প্লিজ। হুম, ঠিক আছে। কি করো? এই তো দাঁড়িয়ে আছি। তুমি আমি বসে আছি। ঘুমাওনি? ঘুমাইতে দিচ্ছ নাকি? হ্যাঁ, সারাদিন কাঁদাইছো। মরেই যেতাম আজ কথা না বললে। আচ্ছা, তোমার কিছু কথা বলার আছে। কাল এই কলেজে দেখা করতে পারবে? হুম, পারবো। তবে কলেজে এসে আমায় দেখে অবাক হবে। কেন? সেটা কাল ভালো জানতে পারবে তুমি। আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমাও, আমিও ঘুমাবো। আচ্ছা ঠিক আছে। আমি ফোন কেটে দিয়ে সোফায় শুতেই ঘুমিয়ে পড়লাম। সকালে দেখি পিচ্চিটা ডেকে তোল। ভাইয়া কখন উঠবে? হুম, উঠেছি। যা তুই। ভাইয়া আমি কখন ঘুমিয়েছি? জানি না তো। তোমার ঘরে কেন আমি? পিচ্চি, তোর বিয়ে হয়েছে? কার সাথে? আমার সাথে। হুর, মজা করছো তুমি। আমার বিয়ে হয়নি। আম্মু তো বললো বিয়ে বিয়ে খেলা, যেটা ছোটবেলায় খেলতাম। হাই রে পিচ্চি। আচ্ছা যা, আমি একটু কলেজে যাব। আচ্ছা ভাইয়া আমার। যেতে হবে না। আচ্ছা। পিচ্চিটা চলে গেল। আমি কলেজে চলে গেলাম। কলেজে যেতে ফোন দিয়ে শুনে নিলাম সে ক্যাম্পাসে আছে। আমিও ক্যাম্পাসে যেতে ফারহাকে দেখে 4000 ভোল্টেজের শক খেলাম। কেননা মেয়েটা আর কেউ না, রাহা, যে কিনা আমার সাথেই এতদিন ছিল, যাকে চিনতেই পারিনি। রাহা, তুমি? হ্যাঁ, আমি তোমার ফারা, আমি তোমার রাহা। আমি শুনে হা হয়ে দাঁড়িয়ে রইলাম। এখন বুঝতে পারলাম কেন রাহা আমার সাথে ওরকম করতো। আমি দাঁড়িয়ে এগুলো ভাবছি। এমন সময় ফারা বা রাহা যেটাই হোক দৌড়ে এসে আমায় শক্ত করে জড়িয়ে ধরলো। কিন্তু আমি পারলাম না তা করতে, কেননা এখন আমি অন্য কারো। কি হলো? আমায় কাছে টানছো না কেন? আমি ফারাকে ছাড়িয়ে দিলাম। ফারা অবাক হয়ে দাঁড়িয়ে রইল। ওর চোখের কোণে চিকচিক করছে। এই বুঝি সেখানে বৃষ্টি নামবে। আমার কি কোনো ভুল হয়েছে সোহান? যদি হয় প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তাও আমার সাথে এমন ব্যবহার করো না প্লিজ। তোমায় কিছু কথা বলবো, সেগুলো শুনতে হবে। হ্যাঁ বলো। আমার বিয়ে হয়ে গেছে। কাল কথাটা শুনে ফারার পায়ের তলা থেকে মাটি সরে গেল। কাঁদতে কাঁদতে চলে গেল। বাধা দিতে পারলাম না। চুপচাপ বাসায় চলে এলাম। বাসায় আসতেই আম্মু সামনে দাঁড়ালো। কোথায় ছিলি? কলেজে। আজ ও বাড়ি থেকে লোক এসেছে নিতে, তাও তোর কলেজ যেতে হবে? আম্মু খুব ইম্পর্টেন্ট কাজ ছিল তো। যা রুমে যা, বিকালে যেতে হবে। আম্মুর কথা শুনে মাথা নিচু করে চলে গেলাম। রুমে গিয়ে দেখি
রাত্রি মাথা নিচু করে বসে আছে। আমারও মন খারাপ, তাই সোফায় গিয়ে গা এলিয়ে দিলাম। রাত্রি আমার সামনে এসে দাঁড়ালো। কি হয়েছে? ভাইয়া, আমি আমার রুমে যাব, কিন্তু মামি যেতে দিচ্ছে না। তুই তা করতে পারবি না। কেন ভাইয়া? বেশি কথা বলবি, বেশি কথা বলবি না, যা এখান থেকে। কথাটা ধমকের সুরে বলাতে পিচিটা মন খারাপ করে চলে গেল। আমার কি হয়েছে জানি না, খারাপ ব্যবহার করেছি শুধু। বিকেলে আমার আর রাত্রিকে নিয়ে যাওয়া হলো। রাত্রি অনেক খুশি, কিন্তু আমি শুধু ফারার কথা ভাবছি। সে কখন থেকে ফোন দিচ্ছি, ফোন অফ বলছে। না জানি কি থেকে কি করে মেয়েটা। রাতে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম সোফায়। রাত্রি এলো রুমে। আমায় ভয়েতে ডাকছে না, আয়নার সামনে বসে বসে পুতুলের সাথে জোরে জোরে কথা বলছে। জানিস পুতুল, আমার ভাইয়া না খুব পচা। আগে আমায় অনেক ভালোবাসতো, এখন বাসে না। আগে রাতে ঘুরতে নিয়ে যেত, এখন যায় না। বিয়ে বিয়ে খেলার পর আর যায় না। কোথায় আমাকে নিয়ে, আর কোথাও যায় না আমাকে নিয়ে। খুব পচা আমার ভাইয়া। কথাগুলো আমি শুনছিলাম শুধু, কিন্তু কিছু বলছিলাম না। কিন্তু বেশিক্ষণ আর চুপ থাকতে পারলাম না। উঠে রাত্রির সামনে গিয়ে দাঁড়ালাম। তৈরি হ। কেন? আমি নাকি তোকে নিয়ে কোথাও যাই না, এখন যাব, চল। আমার কথা শুনে অনেক খুশি হয়ে তৈরি হতে লাগলো, কিন্তু তৈরি হতে গিয়ে মন খারাপ। আমার বুঝতে বাকি রইল না যে কি হয়েছে। আমি চুপচাপ গিয়ে পিচিটাকে শাড়ি পরিয়ে দিলাম। তারপর রাত্রির আম্মু আব্বুকে বলে বের হলাম গাড়ি নিয়ে। নদীর পাড়ে এসে দাঁড়াতে বলল আমায়। আমি গাড়ি থামিয়ে নামলাম। নদীর পাড়ে একটা ফুচকার দোকানে রাত্রি বায়না ধরল ফুচকা খাওয়ার জন্য। ফুচকার দোকানে গিয়ে 1 প্লেট ফুচকা অর্ডার করলাম। আমার ভালো লাগছিল না, এই জন্য চুপচাপ দাঁড়িয়ে রইলাম। পিচ্চিটা একদম বাচ্চাদের মতো করে খাচ্ছিল, তাই একটু হাসি পাচ্ছিল। কিন্তু তবুও ফারার কথা মনে আসতেই হাসি ফুটলো না মুখে। ফুচকার বিল দিয়ে যাচ্ছি, এমন সময় বায়না ধরলো হাত ধরে হাঁটবে। আমি কিছু না বলে হাঁটতে লাগলাম। আকাশ হঠাৎ মেঘলা হয়ে গেল। এই বুঝি অঝোর ধারায় বৃষ্টি নামবে। শীতল হাওয়া বইছে। রাত্রি ঠান্ডায় আমার হাত শক্ত করে ধরে আমার দিকে সেটে আসলো। আমি হাঁটছি, রাত্রি একা একা বকবক করছে। আমার যেন মন এখানে নেই, শুধু ফারার কথা চিন্তা হচ্ছে। হঠাৎ বৃষ্টি নেমে এলো। রাত্রি আমার হাতটা ছেড়ে দিয়ে বৃষ্টিতে ভিজতে গেল। আমি দৌড়ে একটা ছাউনির নিচে দাঁড়ালাম। পিচ্চিটা বাচ্চাদের মতো করে ভিজতে লাগলো। না চাইতেও আমার চোখ সেদিকে গেল। রাত্রির এই পাগলামিটা ভালো লাগায় পরিণত হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে নিজেও বুঝতে পারলাম না কখন আমার মন ভালো হয়ে গিয়েছে। এক সময় রাত্রি এসে আমায় টেনে নিয়ে গেল। দুজনে ভিজতে লাগলাম, কিন্তু আমার কেমন যেন হিংসে হচ্ছিল, কেননা বৃষ্টির ফোঁটাগুলো রাত্রিকে ছুঁয়ে যাচ্ছিল। তাই খুব রাগ উঠছিল, তবু নিজেকে ঠিক করে নিলাম। ভেজা শেষ হলে বাসায় চলে গেলাম। রাতে রাত্রির খুব ঠান্ডা লেগে গেল। ভালো হয়েছে ভিজেছিস, এখন বোঝ। ভাইয়া, আমার ইচ্ছে করছিল তাই ভিজেছি। ভালো। রাত্রিকে ওষুধ খাইয়ে সোফায় ঘুমিয়ে গেলাম। পরের দিন বিকেলে বাড়ি যাচ্ছি গাড়িতে। রাস্তায় রাত্রি গাড়ি থামাতে বললে থামালাম। কি হয়েছে? আইসক্রিম খাবো। তোর না ঠান্ডা? তবুও খাবো প্লিজ। আমি বারণ করতে পারলাম না। এমন সময় কোথা থেকে ফারহা এসে আমায় জড়িয়ে ধরে কিস করলো আমার গালে। পুরাই শকড আমি। আমাদের এমন দেখে রাত্রি রাস্তার দিকে দৌড় দিল। আমি ফারহাকে ছেড়ে রাত্রি বলে ডাক দিলাম। এমন সময় একটা গাড়ি এসে কিস করলো আমার গালে। পুরাই শকড আমি। আমাদের এমন দেখে রাত্রি রাস্তার দিকে দৌড় দিল। আমি ফারহাকে ছেড়ে রাত্রি বলে ডাক দিলাম। এমন সময় একটা গাড়ি চলে এলো। আমি চিৎকারটা দিয়ে মাটিতে বসে পড়লাম। আমি ভেবেছি হয়তো রাত্রি মারা গেছে। বসে বসে মাথা নিচু করে কান্না করছি। ফারহা অবাক হয়ে সব দেখছে যে আসলে কি ঘটছে এখানে। আমি বসে আছি, এমন সময় আমার সামনে কেউ এসে দাঁড়ায়। আমি কাঁদতে কাঁদতে তার মুখের দিকে চেয়ে দেখতে চাইলাম আসলে কে এসে। মুখের দিকে তাকাতেই মুখের দিকে তাকাতেই বসা থেকে উঠে পড়লাম, কেননা মেয়েটা আর কেউ না, রাত্রি। ওকে দেখে এত খুশি হলাম
যে ওকে জড়িয়ে ধরে ওর পুরো গালে চুমুতে ভরিয়ে দিলাম। ভাইয়া থামেন থামেন, এমন করছেন কেন? কাঁদছেন? আমি এবার রেগে রাত্রির গালে ঠাস করে চড় মেরে দিলাম। রাত্রি চড় খেয়ে কাঁদতে লাগলো। ভাইয়া তুমি পচা, আমায় মারো। তাহলে তুই ওভাবে দৌড়ে গেলি কেন? কিছু যদি হয়ে যেত? আরে আমি তো ফুল আনতে গিয়েছিলাম, ওই পাশে তাকিয়ে দেখো ফুল বিক্রি করছে। আমি অন্য পাশে তাকিয়ে দেখলাম সত্যিই তাই। এমন সময় ফারহা আমাকে কিছু প্রশ্ন করলো। সোহান, এই মেয়েটা কি তোমার বোন? না, এই আমার বউ। কি? হ্যাঁ। কিন্তু ও তো পিচ্ছি। জানি না, আম্মু সব ঠিক করে। আচ্ছা ভাইয়া, এই আপুটা তোমায় এত আদর করে? আদর মানে? এই যে তোমায় জড়িয়ে ধরে তোমার গালে চুমু খেলো, এটা তো আদরই। তাহলে তুই রাগ করে দৌড় দিস নাই? না তো, আমি তো ফুলের জন্য দৌড় দিছি। এরপর আমি আর কি করব বলেন? পিচ্ছি, একদমই পিচ্ছি। ফারহাকে বিদায় বলে রাত্রিকে নিয়ে বাসায় চলে এলাম। অন্যদিকে ফারহা কিছু ভাবছে মনে মনে। বাহ, এই মেয়েটা সোহানের বউ যে কিনা কিছুই জানে না। ওকে তো আমি এক তুড়িতে সোহানের জীবন থেকে সরিয়ে দিয়ে আমি ওর জীবনে যাব। সোহান শুধু আমারই, আমারই, আমারই। এ কথা বলে ফারহা ভিলেন হাসি দেয়। তারপর বাসায় ফিরে যায়। মাঝরাতে সবাই ঘুমিয়ে পড়েছে। আমি বেলকনিতে দাঁড়িয়ে আছি। এমন সময় ফোনটা বেজে ওঠে। তাকিয়ে দেখি ফারহা ফোন দিয়েছে। কি করে আমার সোনাটা? এই তো দাঁড়িয়ে আছি, তুমি? আমি তো শুয়ে শুয়ে শুধু তোমার কথাই ভাবছি। তুমি আমার উপর রেগে নাও? তোমায় ভালোবাসি আমি, তোমার উপর রেগে থাকতে পারি বলো? সত্যি? আরে হ্যাঁ, সত্যি। হুম। আমার না প্রচুর ঘুম ধরছে, কি করব? ঘুমিয়ে পড়ো। রাগ করবে না তো? রাগ করবো কেন? হ্যাঁ, ঘুমাও, যাও। ঠিক আছে। এরপর আর কোনো কথা না বলে ঘুমিয়ে পড়লাম। দুদিন পর ফোন টিপছি, এমন সময় চিৎকার করতে করতে রাত্রি পেছন থেকে আমায় জড়িয়ে ধরলো। আমি অমনি ঘুরে দাঁড়ালাম। কি হয়েছে? তেলা পোকা। হায় আল্লাহ, তাই বলে এত জোরে চিৎকার করতে হবে? ও কি তোকে খেয়ে ফেলবে? না সেটা না, কেমন করে যেন হাঁটে, ভয় লাগে। যা এখন। বিকেলের দিকে শুয়ে আছি, এমন সময় রাত্রি আমার সামনে এসে দাঁড়ালো। ভাইয়া, আমার বান্ধবীর বাসায় যাব। যা, আর আম্মুকে বলে যাস। ঠিক আছে। এ কথা বলে রাত্রি চলে গেল। আমি আমার মতো শুয়ে রইলাম। এভাবে কয়েকদিন চলে গেল। এই কদিনে ফারহা প্রতিদিন আমার কাছে এসে আমার সাথে সময় কাটিয়েছে, এমনকি আমার সাথে খুব ঘনিষ্ঠ থেকেছে। কিন্তু রাত্রি পিচ্ছি, তাই এগুলো কিছু বোঝেনি। আর প্রতিদিন রাত্রি বিকেলে কোথাও না কোথাও যায়। একদিন বিকেলে শুয়ে আছে, এমন সময় রাত্রি এসে আমায় ডাক দেয়। কি হয়েছে, ঘুম ভাঙালি কেন? এক জায়গায় যাব। কোথায়? আম্মুর ওখানে। আম্মুকে বলে যা। ঠিক আছে। রাত্রি চলে গেল। আমি উঠে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিলাম। খেয়ে রুমে আসতেই ফোন বেজে উঠল। দেখলাম ফারহা ফোন দিয়েছে। কি করো? খেয়ে রুমে আসলাম, আর ফোন দিছো? তোমার বউ কোথায়? ওর আম্মুর ওখানে গেছে। তোমার বউ পিচ্ছি, তাই না? হ্যাঁ, কেন? দেখো, তোমার বউ পার্কে কারো কাঁধে মাথা রেখে নতুন স্বপ্ন দেখছে। আমার বিশ্বাস হয় না। গিয়ে দেখো। ফারহার কথা মতো আমি পার্কে গিয়ে হয়ে দাঁড়িয়ে পড়লাম। রাত্রি কারো কাঁধে মাথা রেখে বসে আছে। খুব রাগ হলো, গিয়ে ঠাস করে চড় মারলাম রাত্রিকে। ছি, তুই এভাবে আরেকটা ছেলের সাথে? ও, এখন আরেকটা ছেলের সাথে তুমি যে অন্য মেয়ের সাথে কত ঘনিষ্ঠ হয়ে থাকো তখন? কথাটা শুনে যেন আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। রাত্রি ছেলেটার হাত ধরে চলে গেল। এই যে ভাইরা আপুরা, কোথায় যেতেছেন? ভিডিও দেখেই চলে যাবেন সেটা তো হবে না, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো তাড়াতাড়ি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন।